চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই স্বাগতিক পাকিস্তান নিউজিল্যান্ডের কাছে 60 রানের ব্যবধানে হেরে একেবারেই তারা এই নিজেদের মিশনটা প্রত্যাশামতো শুরু করতে পারলো না। যে পাকিস্তানকে টুর্নামেন্ট শুরুর আগে অনেক ক্রিকেট বিশেষজ্ঞরাই এই টুর্নামেন্ট জয়ের আর কি দাবিদার হিসেবে ধরেছিলেন, তো সেই পাকিস্তান তাদের সবাইকে একবারে বলতে গেলে তুমুলভাবে হতাশ করেই এই তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্পেইনটা শুরু করলো। আর একটা কথা মনে রাখবেন, এই পাকিস্তান কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফির ডিফেন্ডিং চ্যাম্পিয়নও। তো সব কিছু মিলিয়ে তাদের উপর যেমন প্রত্যাশার চাপ ছিল, আর তারা কিন্তু নিজেদের ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে খেলছিল। তো তারপরেও আর কি তারা এই টুর্নামেন্টের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে 60 রানের ব্যবধানে ঠিক কোন কোন জায়গায় হারলো, চলুন সেই পয়েন্টগুলোই আমি এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি। তো পাকিস্তান তো এই জায়গায় টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। তো ওই জায়গায় পাকিস্তানের বোলাররা কিন্তু ভালোই স্টার্ট করেছিল। তো তারা ওই প্রথম পাওয়ার প্লের 10 ওভারের মধ্যেই নিউজিল্যান্ডের দুইটা গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছিল, মাত্র 48 রান কনসিড করে। এরপর যখন ওই থার্ড উইকেটে একটা পার্টনারশিপ গড়ে উঠছিল, সেটা বেশ আর কি থ্রেড জেনারেট যখন করবে করবে এরকম মনে হচ্ছিল, ঠিক সেই সময় হারিস রফ এসে ওই ডেঞ্জারাস ড্যারিয়েল মিচেলের উইকেটটা তুলে নেয়। তো যার ফলে 17 ওভারের মধ্যেই নিউজিল্যান্ডের ওই জায়গায় তিনটা উইকেট হারিয়ে ফেলে। তখনও কিন্তু ম্যাচে ওভারওয়েলমিং এই পাকিস্তানি ফেভারিট ছিল। কিন্তু এরপর চতুর্থ উইকেটে নিউজিল্যান্ডের ওই উইলিয়ং আর ওই টম লেথামের মধ্যে যে 118 রানের পার্টনারশিপটা গড়ে উঠলো, এটাই মূলত পাকিস্তানকে এই ম্যাচ থেকে আস্তে আস্তে ছিটকে দেওয়ার কাজটা শুরু করে দিয়েছিল। তো এই মাঝে তারা ব্যাটিং করেছে 21টা ওভার। তো এই 21 ওভারের মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখলাম, পাকিস্তানের ক্যাপ্টেন রিজওয়ান স্পিন বোলিং করিয়েছে 10টা ওভার। সব কিছুই ঠিক আছে, মানে ওই জায়গায় মানে 50-50 এক প্রকার আর কি পেস বোলিং আর স্পিন বোলিং তিনি করিয়েছেন। তো এই 10 ওভারে স্পিনাররা ওই জায়গায় কনসিড করেছে 51 রান। সেটাও আমি বলবো একদম ঠিকঠাকই রয়েছে, রান রেট হাতের মধ্যে রেখেই তারা ওই জায়গায় রান কনসিড করেছে। কিন্তু মানে মেন যে সমস্যার জায়গা সেটা হলো তারা ওই জায়গায় কোনো ব্রেক থ্রু দিতে পারেনি। এই 10টা ওভারের মধ্যে মাত্র 3 ওভার করেছে আবরার আহমেদ, যিনি কিনা পাকিস্তানের এই স্কোয়াডের বা 11-এর একমাত্র আর কি মানে প্রথম চয়েস স্পিনার বা রেগুলার স্পিনার। আর বাকি 7টা ওভার করেছে খুসদিল শাহ, সালমান আলী আঘা, যারা মোটেই রেগুলার স্পিনার নয়, তারা ওই পার্ট টাইমার হিসেবেই নিয়মিত কাজ চালিয়ে আসেন। তো এই পার্ট টাইমার স্পিনাররা যে মানে নিউজিল্যান্ডের ব্যাটারদের যে খুব থ্রেড জেনারেট করবেন বা একবারে উইকেট বের করে আনবেনই, এরকমটা তো আর কি কোনো গ্যারেন্টি নেই। তো আর কি মানে কোনো দিন লাগলে তুক, না লাগলে তাক। তো এই দিনও আর কি ওই একই ঘটনাই ঘটলো। তো নিউজিল্যান্ডের ব্যাটাররা হয়তো স্পিনারদের এগেনস্টে সেভাবে খুব একটা বেশি রান হয়তো তোলেনি, কারণ এই করাচি ন্যাশনাল স্টেডিয়ামের উইকেটটা একটু বেশ ট্রিকি টাইপের ছিল, যেখানে আর কি পার্টিকুলারলি স্পিনারদের এগেনস্টে রান তোলাটা খুব একটা সহজ ছিল না। কিন্তু তারপর ওই মিড ওভার্সে মানে ওই নিউজিল্যান্ডের ব্যাটাররা যে পাকিস্তানের স্পিনারদেরকে কোনো উইকেট বিলিয়ে দিয়ে আসেনি, এটাই তো বলতে গেলে দিন শেষে তাদের জন্য সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখা দিয়েছে। আর যার ফলে তারা ওই শেষ 10 বা 12 ওভারে নিজেদের ইনিংসটাকে এমনভাবে অ্যাক্সিলারেট করে নিয়ে গেছে যে রানটা পাকিস্তানের একেবারে ধরা ছোঁয়ার বাইরে চলে গেছিলো। তো সেই কারণেই আমার মনে হয় উইলিয়ং আর টম লেথাম যখন ব্যাটিং করছিল বা তাদের পার্টনারশিপটা যখন গড়ে উঠছিল, ওই জায়গায় তাদের পার্টনারশিপটাকে ব্রেক করানোটা আরও আগেই উচিত ছিল। আর যে কাজটা করতে পারতো পাকিস্তানের একজন কোয়ালিটি স্পিনার। তো এই জায়গায় পাকিস্তান একমাত্র নির্ভর করেছে ওই আবরার আহমেদের উপর। তো এইরকম একটা স্পিন ফ্রেন্ডলি কন্ডিশনে আমার মনে হয় ডেফিনেটলি পাকিস্তানের স্কোয়াডে বা একাদশে আরেকজন মানে রেগুলার স্পিনারকে নেওয়া উচিত ছিল। তাহলে দুই পাশ থেকে দুইটা স্পিনার যদি অ্যাটাক করতো, তাহলে ডেফিনেটলি একজনকে বড় শট খেলতে গিয়ে নিউজিল্যান্ডের ব্যাটাররা কিন্তু উইকেট ছুড়ে দিয়ে আসতোই আসতো। তো এটাও ডেফিনেটলি পাকিস্তানের হারের অনেক বড় একটা কারণ বলে আমি মনে করি। আর এছাড়াও ওই নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস আর ওই জায়গায় টম লেথাম, পার্টিকুলারলি গ্লেন ফিলিপস ওই লাস্ট 6 বা 7 ওভারে যেরকম অতিমানবীয় বিধ্বংসী ব্যাটিং করেছেন, ওই 43 বা 44 ওভার পর্যন্ত নিউজিল্যান্ডের স্কোরটা কিন্তু খুব বেশি ছিল না, ওই 225 বা 30-এর মধ্যেই ছিল। কিন্তু তারপর লাস্ট 7 ওভারে তারা তুলে ফেলে 96টা রান, লাস্ট 6 ওভারে হিসাব করলে দাঁড়াবে 80 রান। এর প্রায় বেশিরভাগটাই তুলেছে ওই গ্লেন ফিলিপস, তার ওই অতিমানবীয় বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যে। তো ডেফিনেটলি যার কারণে মানে নিউজিল্যান্ডের স্কোরটা যেখানে 270 থেকে 80-র মধ্যে আর কি বেঁধে ফেলতে পারতো পাকিস্তানের বোলাররা, সেই জায়গাতেই আর কি আরও তারা 40-50টা রান বেশি কনসিড করে নিউজিল্যান্ডের টোটালটাকে তুলে দেয় 320-তে। এটাও ডেফিনেটলি পাকিস্তানের হারের অনেক বড় একটা কারণ। আর এর পরের যে সবচেয়ে বড় কারণটা আমি মনে করি সেটা হলো ওই পাকিস্তান এই 321 চেস করতে নেমে তারা প্রথম 10টা ওভারে ওই ম্যান্ডাটরি পাওয়ার প্লে বা পাওয়ার প্লে ওয়ানে তাদের ব্যাটাররা যেভাবে আর কি ইনিংসটাকে শুরু করলো, পার্টিকুলারলি ওই দুই ওপেনারকে আমি দোষ দেবো, বাবর আজম আর সাওয়াদ সাকিল। মানে তারা রান চেস করতে নেমে আমার মানে তাদের ব্যাটিং অ্যাপ্রোচ দেখে বা তাদের ওই বডি ল্যাঙ্গুয়েজ দেখে একেবারেই মনে হচ্ছিল না যে তারা 320 চেস করছিলেন, মনে হচ্ছিল যেন 220 চেস করছিল। কোনো রকম রান তোলার তারাই দেখাচ্ছিল না, মানে ন্যূনতম ওই জায়গায় ইচ্ছা বা আগ্রহটুকু তারা দেখাচ্ছিল না। আর মানে যার ফলে পাকিস্তান তাদের প্রথম বাউন্ডারি পেল 5ম ওভারে গিয়ে। বলতে গেলে এই ব্যাপারটাও ডেফিনেটলি পাকিস্তানকে অনেকটাই পিছিয়ে দিয়েছিল। এরপর সাওয়াদ সাকিল মানে তিনি তো আর কি প্রথম দিকে রান তোলার কাজটা করতেই পারেননি, তারপর ওই 19টা বল খেলে মাত্র 6 রান করে নিজের উইকেটটা ছুড়ে দিয়ে আসলেন। এরপর ওই ফখর জামানকে পাকিস্তান না পাওয়াটাও এটাও আমি মনে করি তাদের জন্য অনেক বড় একটা ধাক্কা। মানে তিনি আর কি ইনিংসটা ওপেন করতে পারলে যেভাবে আর কি স্টার্ট করতে পারতেন, যেভাবে আর কি মানে চালিয়ে খেলতে পারতেন, সেই কাজটা ওই বাবর আজম আর সাওয়াদ সাকিল দুজনের কেউই করতে পারেনি।
আর এরপর রিজওয়ান ব্যাটিং করতে এসে তিনি ওই নেগেটিভ অ্যাপ্রোচেই ব্যাটিং করতে থাকছিলেন। মানে পাকিস্তান এই জায়গায় সবচেয়ে বড় ধাক্কাটা খেলো। এমনি তারা প্রথম 10 ওভারে মানে ম্যান্ডেটরি পাওয়ার প্লেতে মাত্র ওই 22টা রান তুলেছিল। এরপর ওই পাওয়ার প্লের একদম লাস্ট বলে রিজওয়ান যখন ওই ক্যাচ আউট হয়ে গেলেন, মানে তার থেকেও বড় কথা গ্লেন ফিলিপস যেভাবে অবিশ্বাস্য একটা ক্যাচ নিয়েছেন বাজ পাখির মতো এক হাতে ঝাঁপিয়ে পড়ে, মানে ওইটা বলতে গেলে একটা এক্সট্রাঅর্ডিনারি ক্যাচ ছিল। মানে রিজওয়ানের উইকেটটা ডেফিনেটলি পাকিস্তানের জন্য অনেক বড় একটা ধাক্কা ছিল। তিনি ক্রিজে থাকলে পরবর্তীতে পাকিস্তান হয়তো যে চেষ্টাটা করতো, মানে তিনি আউট হয়ে যাওয়াতে পাকিস্তানের দলের ওই মনোবলটাই আর কি অনেকটা ভেঙে গেছিলো। তো ডেফিনেটলি রিজওয়ানের উইকেটটা তো বটেই, আর প্রথম 10 ওভারে পাকিস্তানের ওই মানে ওপেনারদের আর তারপর ওই রিজওয়ানের নিজেরও ওই রকম নেগেটিভ অ্যাপ্রোচে ওই রকম স্লথ গতিতে ব্যাটিং করাটাও আমার কাছে মনে হয় পাকিস্তানের হারের অন্যতম অনেক বড় একটা কারণ। আর এরপর সবচেয়ে বড় দায়টা যার ছিল বলে আমি মনে করি সেটা হচ্ছে ওই বাবর আজমের। বাবর আজম তো ওই 10 ওভারের পরেও ক্রিজে টিকে গেছিলেন। তিনি একটা বেশ দীর্ঘ সময় পর্যন্ত ওই ব্যাটিং করছিলেন। তিনি একটা হাফ সেঞ্চুরিও করেছেন, 90টা বল খেলে 64 রান করেছেন। তিনি নিজের 50 পেয়েছিলেন 81 বলে। 320 চেস করতে নেমে কেউ যদি 81 বলে 50-তে পৌঁছয় আর 90 বল খেলে যদি 64 রান করে, এটা কি কোনোভাবে ক্ষমার যোগ্য? একেবারেই নয়। যেটা আর কি পাকিস্তানকে অনেকটাই ব্যাকফুটে ঠেলে দিয়েছে তার এই কন্টিনিউয়াসলি ডট বল খেলার জন্য। এই 90টা বলের মধ্যে তিনি 52টা ডট বল খেলেছেন। ভাবুন তাহলে একবার, প্রায় 9টা ওভার তিনি ডট বল খেলেই আর কি নষ্ট করে দিয়েছেন। পাকিস্তান খেলতেই পেরেছে ওই জায়গায় ওই প্রায় 48 ওভার মতো, যেখানে আর কি মানে বাবর আজম নিজেই আর কি খেলে ফেলেছে 9 ওভার। তো সেখানে 9টা ওভার আর কি তিনি পুরোপুরি ওয়েস্ট করেছেন এই জায়গায়। তো ডেফিনেটলি বাবর আজমের এরকম নেগেটিভ ব্যাটিং অ্যাপ্রোচ, তাও আবার ইনিংস ওপেন করতে নেমে, মানে যার জন্যই মূলত আমি মনে করি পাকিস্তান ওই প্রথম ম্যান্ডেটরি পাওয়ার প্লেতে মাত্র 22টা রান তুলতে পেরেছিল, আর যেটা আর কি পাকিস্তানকে এই ম্যাচে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল প্রবলভাবে। তো বাবর আজমের ওই রকম নেগেটিভ ব্যাটিং অ্যাপ্রোচটাকেও আমি মানে পাকিস্তানের হারের অনেক বড় একটা কারণ বলে মনে করি। তো আমার মনে হয় এই ছোট ছোট কয়েকটা রিজনের জন্যই পাকিস্তান মানে টুর্নামেন্টের শুরুতে ফেভারিট হওয়া সত্ত্বেও একদম ওপেনিং ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে 60 রানের বিশাল ব্যবধানে হেরে মানে এই ক্যাম্পেইনটা তারা খুব বাজেভাবে স্টার্ট করলো, আর যার ফলে এখন সেমিফাইনালে ওঠাটাই তাদের জন্য একবারে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। বাকি যে 2টা ম্যাচ রয়েছে, 2টাতেই তাদেরকে জিততে হবে। তার মধ্যে একটা বড় ম্যাচ রয়েছে ভারতের বিপক্ষে, মানে যে ম্যাচটা তাদের পক্ষে বের করা খুব একটা সহজ হবে বলে আমি একেবারেই মনে করি না। তো আমি এখন যে পয়েন্টগুলো নিয়ে ডিসকাস করলাম, আপনারাও কি মনে করেন যে পাকিস্তান এই রিজনগুলোর জন্যই ওপেনিং ম্যাচে তাদেরকে নিউজিল্যান্ডের কাছে 60 রানের বিশাল ব্যবধানে হেরে এই ক্যাম্পেইনটা খারাপভাবে শুরু করতে হলো? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?